Good morning, everybody. Welcome to Learn Physics channel. আজকে তোমাদের নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের যে এমসিকিউ গুলোর সলিউশন এবং হিন্টস দিচ্ছিলাম তার নেক্সট ক্লাসটা করব। আজকে 59 নম্বর থেকে করব। ঠিক আছে, এই এমসিকিউ গুলো যেমনভাবে তোমরা প্র্যাকটিস করছিলে সেইভাবে প্র্যাকটিস করে যাও। অনেকগুলো, প্রত্যেকটি এমসিকিউ আমি ধরে ধরে কিভাবে হচ্ছে সেইভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই কনসেপ্টগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে, তাহলে তোমাদের পরীক্ষাতে যে ধরনের এমসিকিউ পড়ুক না কেন তোমরা কিন্তু ইজিলি সলিউশন করতে পারবে। ঠিক আছে, তো 59-এর এমসিকিউ যেটা আছে, এক ব্যক্তি চলন্ত ট্রেনে ইঞ্জিনের দিকে মুখ করে বসে আছে। তাহলে এইরকম তুমি একটা ট্রেন কল্পনা করতে পারো। এইটা কোনো একটা ট্রেন, ঠিক আছে। এই ট্রেনের যেদিকে গতিশীল আছে, এই যে যেদিকে গতিশীল ত্বরণটা যদি এ ত্বরণে গতিশীল থাকে, তো সেক্ষেত্রে ব্যক্তি তোমার যদি এই জায়গায় বসে থাকে, এই জায়গায় ধরে নাও কোনো একটা সিট আছে, সেই জায়গায় তোমার ব্যক্তি বসে আছে। ঠিক আছে, তো এখন বলছে তিনি একটি মুদ্রাকে উপরের দিকে ছুঁড়ে দিলেন। মানে এইভাবে একটা বস্তুকে উপরের দিকে তিনি ছুঁড়ে দিলেন। ছুঁড়ে দেওয়ার পর তিনি দেখলেন কি, যে মুদ্রাটি তার পিছনে পড়লো, মানে মুদ্রাটি উপরে উঠলো, দিয়ে কী হলো, পিছনে পড়তে দেখলো। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি সিদ্ধান্ত নিতে পারবে? তাহলে এখান থেকে বুঝতেই পারছো যে ট্রেনটি একটা মানে কোনো ত্বরণ নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্রমবর্ধমান বেগ নিয়ে যাচ্ছে, ক্রমহ্রাসমান বেগ, সামনের দিকে সমবেগে, পিছনের দিকে সমবেগে। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো ক্রমবর্ধমান বেগ কেন না, যখন তুমি বস্তুটাকে ছুঁড়ে দিবে উপরের দিকে, যে মুহূর্তে ছুড়বে সেই মুহূর্তে ট্রেনের যা বেগ ছিল বস্তুটার বেগ, অনুভূমিক বেগ কিন্তু সেম থাকবে। ঠিক আছে, এখানে দুটো বেগ থাকছে একসঙ্গে, এটা কিন্তু খেয়াল রাখবে। কীরকম না, যখন বস্তুটাকে তুমি উপরের দিকে ছুড়বে তাহলে উপরের দিকে একটা বেগ দেওয়া হয়েছে। ঠিক আছে, আর ট্রেন যদি এ সমতরণে যায়, বস্তুটারও কিন্তু ত্বরণ সেই মুহূর্তে এ থাকবে। ঠিক আছে, সেই মুহূর্তে ত্বরণটা কিন্তু অনুভূমিক দিকে থাকবে, কিন্তু ছুড়ে দেওয়ার পর যখন ট্রেনটার বেগ বৃদ্ধি পাবে তখন তো বস্তুটা সেই বেগ লাভ করতে পারবে না। তো স্বাভাবিকভাবেই ট্রেনের বেগ অপেক্ষা বস্তুর বেগটা কম হবে, তাই বস্তুটি তখন পিছনে পড়ে যাবে, মানে ব্যক্তিটা সামনের দিকে এগিয়ে যাবে, বস্তু পিছনে রয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য তোমাদের এই অপশানটা হবে, সামনের দিকে ক্রমবর্ধমান বেগ নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হবে। নেক্সট যে অঙ্কটা আছে দেখো, এত কেজি ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড বেগে একটি ব্যাটে আঘাত করে এত সময়ের মধ্যে ফিরে গেল। ব্যাটের উপর প্রযুক্ত বল, তাহলে প্রযুক্ত বল সমান বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে এক্ষেত্রে তোমার এটা যদি ব্যাট হয়, তো একটা ক্রিকেট বল তোমার এই দিকে গতিশীল আছে, সামথিং ইউ বেগে গতিশীল আছে, ইউ এর ভ্যালুটা বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড। এবারে ব্যাট দ্বারা ধাক্কা খাওয়ার পর সে কি হলো, একই বেগে ফিরে আসলো, ইউ বেগেই ফিরে আসলো। ঠিক আছে, তাহলে ব্যাটের উপর প্রযুক্ত বল কত? তাহলে প্রযুক্ত বল হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। হুম, প্রযুক্ত বল সমান বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তন বাই সময়। ঠিক আছে, তাহলে ভরবেগের পরিবর্তনটা কত না, ছিল তোমার এমইউ মাইনাস এমইউ, এখানে মাইনাস এমইউ হবে কেন না, এটা বিপরীত দিকে আসছে বলে। ঠিক আছে, তাহলে এমইউ মাইনাস অফ মাইনাস এমইউ বাই টি, মানে 2 mu বাই টি। তাহলে এখানে 2 × এম এর ভ্যালু বসিয়ে দিবে 0.25, ইন্টু ইউ এর ভ্যালু 10 ডিভাইডেড বাই টাইম 0.01। ঠিক আছে, এটা উঠে গেল, তাহলে 50, এটা 500 নিউটন। নেক্সট 61 যেটা আছে দেখো, 5 মিটার উচ্চতা থেকে এক ব্যক্তি
100 কেজি ভরের এক ব্যক্তি সুইমিং পুলে লাফ দিয়ে পড়লো জলের মধ্যে, মানে বেগ যদি শূন্য হতে তোমার এত সময় লাগে, তাহলে জল কতটা পরিমাণ ব্যক্তির উপর বল প্রয়োগ করেছে। তাহলে অঙ্কটা একটু বুঝতে হবে এইভাবে, যে ধরো এইটা হচ্ছে জলতল, এই জায়গাটায় তোমার জল আছে, তোমার এইরকম জায়গা থেকে কোনো একজন ব্যক্তি বা বস্তু ভাবতে পারো, তার উচ্চতাটা এখানে দেওয়া আছে, এইচটা হচ্ছে তোমার 5 মিটার, এই উচ্চতা থেকে পড়ছে। তো স্বাভাবিকভাবেই যখন এটা এ বিন্দু হবে, আর যখন জলতলে ঠিক পড়বে তখন সেটা যদি বি বিন্দু হয়, এখানে একটা সে বেগ নিয়ে পড়বে। সেই বেগটা মানে এখানে তোমার স্থির অবস্থা থেকে আসছে ইউটা 0, এখানের বেগটা আমি ধরে নিচ্ছি ভি। ঠিক আছে, তারপর কি হবে, সে জলের উপর যখন পড়বে তখন জল কি করবে, বাধা দেবে। তার মানে কি, তার বেগটা আস্তে আস্তে কমবে, কমতে কমতে ধরে নাও এই জায়গায় এসে তার অন্তিম বেগটা 0 হলো। ঠিক আছে, তো এইখান থেকে তোমার হচ্ছে বাধা বলটা পেয়ে যাবে। তো এখন তার আগে মানে মন্দনটা বের করে নিতে হবে। এটা যদি সি বিন্দু হয়, তাহলে আমরা প্রথমে এ বি অংশের ক্ষেত্রে যেটা লিখব, এ বি অংশের ক্ষেত্রে তোমরা যদি ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2gh এই ফর্মুলা ইউজ করো, তাহলে এখানে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ারটা 0 প্লাস 2g, এখানে এইচ। ঠিক আছে, তার মানে এটা 2 × জি এর ভ্যালু আমি এখানে 10 ধরেই করছি, ইন্টু তোমার হচ্ছে এইচটা হচ্ছে 5। ঠিক আছে, তার মানে এটা 10, 100 হচ্ছে, অতএব ভি ইকাল টু 10। হ্যাঁ, ভি ইকাল টু 10 মানে এই বিন্দুতে বেগটা তার 10 হচ্ছে, 10 মিটার/সেকেন্ড। এবারে জল যে বাধা দেবে, তার মানে কি এখানে তোমার যে বাধা বলটা সৃষ্টি হচ্ছে, তার মানে কি এখানে তোমার মন্দন সৃষ্টি হচ্ছে। তাহলে এই বিসি অংশের ক্ষেত্রে মন্দনটা বের করে নাও। তাহলে বিসি অংশের ক্ষেত্রে ভি ইকাল টু ইউ মাইনাস এ ইন্টু টি। এখানে এটি কেন হলো না, কারণ এটা বিনা বাধায় যখন কোনো বস্তু পড়ে তখনই কেবলমাত্র জি ইউজ করা হয়, মানে অভিকর্ষ ত্বরণ জি। কিন্তু যখন এখানে জলে পড়ছে, তার মানে কি জল বাধা বল দিচ্ছে, অর্থাৎ প্লবতাজনিত বল এখানে আছে, সান্দ্রতাজনিত বল আছে, মানে এখানে অভিকর্ষ বল ছাড়াও অন্যান্য বল বস্তুর উপর ক্রিয়াশীল হচ্ছে, তাই এখানে কিন্তু জি হবে না, অভিকর্ষ ত্বরণ হবে না। ঠিক আছে, তাহলে এখানে তোমার অন্তিম বেগটা 0, প্রাথমিক বেগটা মানে কি, প্রাথমিক বেগ হচ্ছে বি বিন্দুতে যে বেগটা, অর্থাৎ বি বিন্দুতে বেগ হচ্ছে 10 মাইনাস এ ইন্টু টি। টাইমটা কত এখানে বলে দিয়েছে, দেখো টাইমটা হচ্ছে 0.4 সেকেন্ড। তাহলে এটা 0.4 সেকেন্ড। তাহলে অতএব এ ইকাল টু 10//0.4 মানে 2.5। ঠিক আছে, এইটা হবে, সরি 2.5 নয়, 25, 25 হবে, 25, 25 হবে, 25 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রযুক্ত বল কত, অতএব জল দ্বারা প্রযুক্ত বাধা বল এফ ইকাল টু এম ইন্টু এ। তাহলে এখানে এম এর ভ্যালুটা দেখো, ব্যক্তির ভর দেওয়া আছে 100 কেজি, 100 ইন্টু 25, অর্থাৎ 2500 নিউটন। ঠিক আছে, 2500 নিউটন বল প্রয়োগ হচ্ছে, অপশান সি এরটা। আচ্ছা, নেক্সট 62র যে অঙ্কটা আছে একই রকম টাইপেরই হবে। 62টা বলে যে 20 কেজি ভরে একটি স্কুটার এত কিমি/আওয়ার বেগে চলছে, 10 সেকেন্ডে থামাতে প্রয়োজনীয় বল কত। তাহলে এখান থেকেও তোমাকে মন্দনটা প্রথমে বের করে নিতে হবে। মন্দন এ সমান হচ্ছে আমরা জানি ইউ মাইনাস ভি বাই টি, কারণ ইউটা প্রাথমিক বেগ, অন্তিম বেগটা যে থামাতে বলেছে মানে অন্তিম বেগটা 0 হবে। অর্থাৎ এখানে তোমার কিমি/আওয়ার আছে, এটাকে মিটার/সেকেন্ড করবে, মিটার/সেকেন্ডে কনভার্ট করার জন্য এটাকে তোমার 1000 দিয়ে গুণ করে 3600 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে মিটার/সেকেন্ডে চলে আসবে, টাইম জানা আছে, মন্দন পেয়ে গেলে, তাহলে এফ ইকাল টু এম এ একই রকমভাবে ইউজ করবে। ঠিক আছে, অঙ্কটা করবে, হিন্টসটা দিয়ে দিলাম। এরপরে দেখো 63, 63র যে অঙ্কটা আছে এটা বলেছে একটি বাঁদর গাছের ডাল বেয়ে স্থির ত্বরণে নামছে। দেখো অঙ্কটা তোমার হচ্ছে বাঁদর গাছের ডাল হতে পারে, যেমন এটা আগের ক্লাসে মনে হয় একটা অঙ্ক করেছিলাম, দড়ি বেয়ে কোনো একজন ব্যক্তি নামছে।
হ্যাঁ, বাঁদরও সে নামতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রেই একই রকম কনসেপ্টে হবে আর কি। তো ডালটির অসহপীড়ন বাঁদরের ওজনের 75% হলে বাঁদরটি কি ধরনের নামলে ডালটি ভাঙবে না। ঠিক আছে, তাহলে এখানে আমি ডালের পরিবর্তে আমি একটা দড়ি ধরেই বলছি। ধরো এই যে যেমন ভাবে বস্তুটা ঝুলানো ছিল, তাহলে এখানে বস্তুর ওজন যদি এর টান মানে অসহপীড়ন যেটা, সেই মানে যে পরিমাণ টান সহ্য করতে পারে, এখানে টানই বলছি, অ্যাকচুয়ালি পীড়ন ব্যাপারটা আলাদা জিনিস। পীড়নটা হচ্ছে একটা চাপের মতো। একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয় লম্বভাবে, সেটাকে তোমার পীড়ন বলা হয়। এটা তোমরা স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে জানবে। তো এখন এটাকে টানের মতন ভাবো। হুম, মানে টান ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তো এই একটা ম্যাক্সিমাম টান সহ্য করতে পারে। এবারে তার থেকে তোমার যদি বেশি পরিমাণ এখানে টান প্রযুক্ত হয়, তাহলে সেটা ছিঁড়ে যাবে। তবে এখন পীড়ন যেটা বলেছে, অসহপীড়ন, সেটা হচ্ছে বাঁদরের ওজনের তোমার 75%। ঠিক আছে, তাহলে এখানে তোমার টান যেটা টি ম্যাক্স, এটা টি ম্যাক্স সমান, এটা বলেছে বাঁদরের ওজন যদি এম হয়, মানে এম বস্তুর মানে বাঁদরের ভর যদি এম হয়, তার ওজনটা কত হবে, এমজি। এমজির 75%, মানে এমজি 75/100। ঠিক আছে, টি ম্যাক্সটা। তাহলে এবারে এইখানে বাঁদরের যে ওজনটা, সেটা তোমার কত, নিচের দিকে ক্রিয়াশীল হবে এমজি। ঠিক আছে, তাহলে এমজির 75% যদি হয়, তাহলে সেক্ষেত্রে আম, যদি বাঁদরটা স্থির থাকে, তাহলে কি হবে, দড়িটা ছিঁড়ে যাবে। তো সেক্ষেত্রে তাকে কি হবে না, নিচের দিকে ত্বরণে নামতে হবে। সেটাই জানতে চেয়েছে যে ত্বরণ কত ত্বরণে নামলে এটা ছিঁড়বে না। তো সেক্ষেত্রে তোমাকে এমজিটা বেশি বলতে হবে আর টি ম্যাক্সটা কম হতে হবে। তাহলে গতির সমীকরণ অনুযায়ী আমরা লিখতে পারবো এমজি মাইনাস টি ম্যাক্স ইকাল টু এম এ। ঠিক আছে, তাহলে ত্বরণটা আমরা নির্ণয় করব। অতএব ত্বরণ এ সমান কত, এ সমান হচ্ছে এমজি মাইনাস টি ম্যাক্স ডিভাইডেড বাই এম। এবারে যদি এম কমন নিয়ে নেওয়া হয়, আচ্ছা প্রথমে ভ্যালুটা বসিয়ে দিই। এমজি মাইনাস টি ম্যাক্স, টি ম্যাক্স হচ্ছে, আচ্ছা একটু কেটে দাও এখানটায়। এটা যদি কেটে দেওয়া হয়, এটা হবে 3 আর এটা হবে 4, মানে 3 এর 4 এমজি, অর্থাৎ 3/4 এটা এমজি ডিভাইডেড বাই এম। আচ্ছা এবারে এমজি যদি কমন নিয়ে নিই, এমজি কমন নিলে 1 মাইনাস 3 এর 4, মানে 4 - 3/4 বাই এম। এম এম কেটে যাবে, তার মানে জি/4। জি/4 মানে অপশান ডি এরটা। 64-র যে অঙ্কটা দেওয়া আছে, দেখো স্থির অবস্থা থেকে এত কেজি ভর একটি জাহাজকে এত নিউটন বল প্রয়োগ করে 3 মিটার সরানো হলো, জাহাজের দ্রুতি কত। তো জাহাজের দ্রুতি নির্ণয় করার জন্য প্রথমে তুমি ভাবো না, এরকম কোনো যদি একটা বস্তু বা জাহাজ তুমি যদি হয়, যাতে তার উপর এফ পরিমাণ বল প্রয়োগ করছো, তার ভর জানা আছে, তাহলে স্বাভাবিকভাবেই তার ত্বরণ নির্ণয় করতে পারবে। এ সমান হচ্ছে F/m। তো এফ এর ভ্যালু দেওয়া আছে 5 × 10⁴ ডিভাইডেড বাই 3 × 10⁷। এখান থেকে তুমি ত্বরণটা পেয়ে যাবে। ঠিক আছে, 3 মিটার মানে এস সমান দেওয়া আছে 3 মিটার, স্থির অবস্থা থেকে ইউ ইকাল টু 0। তার মানে কি, ভি বের করার জন্য ভি² ইকাল টু ইউ² প্লাস 2as, এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, তাহলেই বেগ বেরিয়ে যাবে। করছি না, হিন্টসটা দিয়ে দিলাম, তোমরা এইভাবে বের করবে। একই রকমভাবে 65টার এখানে যে বলটা দেওয়া আছে এফ ভেক্টর, এফ ভেক্টর সমান 2i³ প্লাস j³ মাইনাস k²। এখানে এফ মডটা বের করে নিতে হবে। এফ মড যদি বের করো, তাহলে সেক্ষেত্রে তোমার √4 + 1 + 1 মানে √6 আসছে। ঠিক আছে, তো প্রাথমিক অবস্থায় বস্তুটি স্থির থাকলে 10 সেকেন্ড পরে ওর বেগ কত হবে। তাহলে এখান থেকে তুমি ত্বরণ বের করে নিতে পারবে। অতএব ত্বরণ এ সমান একই রকম ভাবে F/m, অর্থাৎ √6 ডিভাইডেড বাই এম এর ভ্যালু হচ্ছে 10। তাহলে ভি ইকাল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, ভি ইকাল টু ইউ প্লাস এটি। এই ইউটা স্থির, মানে ইউটা 0, প্লাস এর ভ্যালু √6/10 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 20,
2√6 আসছে অপশান এরটা। আচ্ছা, এইখানে যে অঙ্কটা আছে দেখো, এই ধরনের অঙ্কগুলো করার জন্য তোমাকে উপাংশ বিভাজনের কনসেপ্ট নিতে হবে। এই যদি কোনো দেওয়াল হয়, এই দেওয়ালের উপর একটা বল তোমার এইভাবে এসে আঘাত করছে, ঠিক আছে? এই বলটা ধরো এইভাবে গিয়ে আঘাত করছে, কত বেগে যাচ্ছে? ধরে নাও ইউ বেগে। আচ্ছা, এই কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এইভাবে যদি যায়, তাহলে এখানে আমাদের ধরে নিতে পারি বলের অভিমুখটা তোমার এই দিকে। তাহলে এই দিকে যদি হয়, তাহলে সেক্ষেত্রে এর দুটো উপাংশ বিভাজন হবে, একটা এই বরাবর আর একটা হবে ঠিক এই বরাবর, ঠিক আছে? তাহলে এই কোণটা যদি থিটা হয়, স্বাভাবিকভাবে এই কোণটা থিটা হবে, মানে এটা 60 ডিগ্রি হবে। তাহলে এইটা ইউ হলে এসে তো ইউ বেগে ইউ এর অভিমুখটা এইদিকে হচ্ছে, এই বরাবর উপাংশটা হচ্ছে ইউ সাইন 60 ডিগ্রি, আর এই বরাবর হয়ে যাবে ইউ কস 60 ডিগ্রি। একই রকমভাবে এ যখন রিফ্লেক্ট করছে, মানে এখান থেকে প্রতিফলিত হয়ে এদিকে যখন যাবে, তাহলে তারও এখানে দুটো উপাংশ বিভাজন হয়ে যাবে। তাহলে তার একটা উপাংশ এই বরাবর ক্রিয়াশীল হবে। আচ্ছা, এখানেও তোমার কোণটা হচ্ছে এইটা 60 ডিগ্রি। তাহলে এইটাও একই বেগে বলেছে, মানে একই দ্রুতিতে 60 ডিগ্রি কোণে প্রতিফলিত হয়। তাহলে এক্ষেত্রে বেগটা ইউ হলে এই বরাবর হয়ে যাবে ইউ সাইন 60 ডিগ্রি, আর এই বরাবর উপাংশ এই বরাবর হয়ে যাবে ইউ কস 60 ডিগ্রি। তাহলে বুঝতেই পারছো, দেওয়াল বরাবর বেগের কোনো পরিবর্তন নেই। তাহলে বেগের কোনো পরিবর্তন না থাকার জন্য সেই বরাবর কোনো কিন্তু বল প্রযুক্ত হবে না। দেওয়াল বরাবর বরাবর বেগের কোনো পরিবর্তন নেই। বেগের পরিবর্তনটা কত? এটা তোমার দেখো ইউ কস 60 ডিগ্রি মাইনাস ইউ কস 60 ডিগ্রি সমান কিন্তু 0, ঠিক আছে? কিন্তু লম্ব দিকে পরিবর্তনটা কত হচ্ছে? লম্ব দিকে বেগের পরিবর্তন সেটা হচ্ছে দেখো এম, তোমার ইউ সাইন 60 ডিগ্রি। একই রকম ভাবে যেহেতু তার অভিমুখটা এই দিকে, তার মানে পরিবর্তন যখন করা হবে মাইনাস ইউ সাইন 60 ডিগ্রি, তার মানে 2 ইউ সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির ভ্যালু বসিয়ে দাও, এটা তোমার √3/2, মানে ইউ এর ভ্যালু এখানে তো দেওয়া নেই, না দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। 10 ইন্টু সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, ঠিক আছে? 5 হলে এই যে 2 2 কেটে যাচ্ছে, অর্থাৎ 10√3। এটা হচ্ছে লম্ব দিকে বেগের পরিবর্তন। অতএব ভর বেগের পরিবর্তন কত হবে? একবারে করে দাও না, প্রযুক্ত বল যেটা জানতে চেয়েছে, প্রযুক্ত গড় বল, এটা সমান ভরবেগের পরিবর্তন বাই সময়। আচ্ছা, এখানে তোমার ভরবেগের পরিবর্তন মানে কি? বেগের পরিবর্তনের জন্য যেটা হচ্ছে, অর্থাৎ এম ইন্টু ডেল ইউ বাই টি, এটাকে ডেল ইউ বলছি, বেগের পরিবর্তন। তাহলে এমটা দেখো এখানে বলে দিয়েছে তোমার 3 কেজি, আর 0.2 সেকেন্ড হচ্ছে 3 কেজি ইন্টু 10√3 ডিভাইডেড বাই তোমার 0.2, ঠিক আছে? তার মানে এখানে তোমার যেটা আসবে, এটার জন্য উপরে আরো 10 গুণ করে দাও, এটা উঠে যাবে, এটা কাটলে 5 হবে। 5 মানে হচ্ছে 50, 150 √3 নিউটন। দেখো অপশানে এখানে আছে 150√3, এবং উত্তর আমাদের বইয়ে যে উত্তরটা দেওয়া আছে 150। অ্যাকচুয়ালি 150 তখনই হবে, এটা তোমরা নিজেরা করে দেখতে পারো। 150 তখনই হবে যদি এই কোণটা 60 ডিগ্রি হয়, মানে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তবেই কিন্তু 150 নিউটন আসবে, ঠিক আছে? এই কোণটা 60 ডিগ্রি থাকলে যেটা করেছি
150√3 এটাই কিন্তু হবে। ঠিক আছে, তার মানে অঙ্ক যেটা দেওয়া আছে তার প্রসিডিওর অনুযায়ী অঙ্ক কিন্তু ঠিকই আছে, কোনো রকম কনফিউশনের কিছু নেই। ঠিক আছে, 67 যে অঙ্কটা আছে, 10 মিটার উচ্চতা থেকে একটি বলকে যদি ছেড়ে দেওয়া হয়, এটি বালির মধ্যে 1 মিটার দূরত্ব গিয়ে থেমে গেল। এক্ষেত্রে বলছে শুধু ভরবেগ সংরক্ষিত থাকে, গতিশক্তি সংরক্ষিত থাকে, ভরবেগ এবং গতিশক্তি দুই সংরক্ষিত থাকে, ভরবেগ এবং গতিশক্তি কোনোটাই সংরক্ষিত থাকে না। তো দেখো এক্ষেত্রে যেমন অঙ্কটা আগে করেছিলে, আগে যে জলের যে অঙ্কটা ছিল, জলের মধ্যে যেমন পড়ে গেছিল, এক্ষেত্রে বালির মধ্যে পড়ছে। তাহলে এখান থেকে যখন পড়ছে এই জায়গায় পর্যন্ত, সেখানে কিন্তু শক্তি সংরক্ষিত থাকবে, মানে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলবে, অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি কিন্তু ধ্রুবক থাকে। ঠিক আছে, কিন্তু বালির মধ্যে 1 মিটার দূরত্ব এখানে গিয়ে যখন থেমে যাচ্ছে, তখন কি হচ্ছে, এখানে বাধা বল প্রযুক্ত হচ্ছে, মানে ঘর্ষণ জনিত বাধা ভাবতে পারো, বা এখানে যেমন তরলের ক্ষেত্রে, জলের ক্ষেত্রে সান্দ্রতাজনিত বাধা ছিল, প্রবণতাজনিত বাধা ছিল। তাহলে এখানে বালির মধ্য দিয়ে যাচ্ছে, মানে বালি এখানে ঘর্ষণজনিত বাধা সৃষ্টি করবে। তো স্বাভাবিকভাবে এখানে কিন্তু শক্তি ক্ষয় ঘটবে, শক্তিটা সংরক্ষিত থাকবে না, কিন্তু এটা একটা নির্দিষ্ট অভিমুখে যেহেতু গতিশীল হবে, সেই জন্য ভরবেগ সংরক্ষিত থাকবে। ঠিক আছে, সেই জন্য শুধু অপশান এটা হবে, যে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে। ঘাতের একক কোনটা? ঘাত হচ্ছে অ্যাকচুয়ালি বল, এক ধরনের বল, ঘাত বল। আর বলের ঘাত, বলের ঘাত হলে তোমরা যেটা জানো, F×T, মানে mv-mu, ভরবেগের পরিবর্তন। আর F×T এটা হচ্ছে বলের ঘাত, বলের ঘাত। ঠিক আছে, অন্যদিকে ঘাত বল যদি বলে, ঘাত বল সমান হচ্ছে বলটাকেই বলছে, সেই কারণে এর ইউনিটটা কিন্তু নিউটন হবে। একটা চলমান বস্তুর বেগ ভেক্টরের সঙ্গে বেগ ভেক্টরের সঙ্গে 20 ডিগ্রি কোণে একটি বল দ্বারা ঘাত প্রয়োগ করা হলো। ঘাত ভেক্টর এবং ভরবেগের পরিবর্তন ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তুমি যদি এটাকে একটু ছবির সাহায্যে দেখার চেষ্টা করো, ধরো একটা বস্তু এই বরাবর গতিশীল ছিল, হ্যাঁ, 20 ডিগ্রি কোণে একটি বল দ্বারা ঘাত প্রয়োগ করা হলো, এই 20 ডিগ্রি কোণে, অর্থাৎ এই দিকে একটা বল প্রয়োগ করেছে, অর্থাৎ বস্তুটা গতিশীল ছিল এইদিকে তোমার ইউ বেগ নিয়ে গতিশীল ছিল, ধরো এক্ষেত্রে ইউ, আর এই কোণটা হচ্ছে 20 ডিগ্রি, মানে থিটা কোণ করেছো। তাহলে এখানে ঘাত ভেক্টর এবং ভরবেগের পরিবর্তনের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তাহলে এবারে দেখো, এখানে এই যে এফ বলটা প্রয়োগ করা হয়েছে, এই এফ বলের যে উপাংশটা বস্তুর বেগ বৃদ্ধি করবে, সেই উপাংশটা হচ্ছে এফ কস থিটা। ঠিক আছে, তাহলে এফ কস থিটার জন্য এর বেগটা কিন্তু বৃদ্ধি পাবে, এফ এর জন্য নয়, কিন্তু এফ কস থিটা। তাহলে এফ কস থিটা, আর যেদিকে বেগ পরিবর্তন হচ্ছে, বেগ পরিবর্তন এই দিকেই ঘটবে, অর্থাৎ বস্তুটার বেগ বেড়ে ভি হয়ে যাবে। তাহলে বেগ পরিবর্তন এবং এফ কস থিটা, এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হচ্ছে। দেখো 70-এর অঙ্কটা, এটা কিরকম হবে, এম ভরের একটি বল ভি বেগে একজন ব্যাটসম্যানের দিকে ছোড়া হলো। একটা বলকে ব্যাটসম্যানের দিকে ছোড়া হয়েছে, ব্যাটসম্যান বলটিকে আঘাত করলো এবং একই বেগে থিটা বিচ্যুতি করলো, থিটা কোণে বিচ্যুতি করলো। তাহলে এটা একটু যদি ছবিটাকে আঁকা যায়, এরকম ভাবে হয়, ধরো এইটা একটা ব্যাট, এক্ষেত্রে একটা বল সামথিং, এটাকে উলম্ব ধরবো, উলম্ব কোণ এরকম ভাবে এসেছিল, যে থিটা কোণে বিচ্যুতি করেছে, অর্থাৎ যেভাবে এসেছে তার সঙ্গে থিটা কোণে, এই কোণটা হচ্ছে থিটা, টোটালটা থিটা। এই কোণটা যদি থিটা হয়, তো সেক্ষেত্রে এই যে এটা অভিলম্ব, এটা যেটা এঁকেছিলাম, এই লম্ব বরাবর যে ভরবেগের পরিবর্তন হচ্ছে, সেইটাই তো তোমার প্রযুক্ত বল হবে। তাহলে এই বরাবর যদি আমি উপাংশটা বিভাজন করি, অর্থাৎ ভি বেগে যখন আসছে, তাহলে এটার অভিমুখটা ছিল এই দিকে, এই বরাবর, তাহলে এই কোণটা তোমার হবে θ/2। ঠিক আছে, এই কোণটা θ/2, আর এই কোণটা হবে θ/2। ঠিক আছে, তাহলে এই বরাবর
এই যে ভিটা মানে আপাতন যে বলটা যখন আসছে, আপাতিত বল তার অভিমুখটা এইটা যদি থিটা হয়, এটা তোমার θ/2 হবে। তার মানে এর যে দুটো উপাংশ ভেঙে যাবে, একটা উপাংশ নিচের দিকে হবে আর একটা উপাংশ এই বরাবর হবে। তাহলে এইটা যদি ভি বেগে হয়, তাহলে এইটা হবে ভি কস θ/2, আর এই বরাবর হবে ভি সাইন θ/2। একই রকম ভাবে এই যে ভি বেগে ফিরে গেছে, তাহলে ভি বেগে ফিরে গেলে একই রকম ভাবে এর এই বরাবর একটা উপাংশ হবে, এই বরাবর উপাংশটা হবে ভি সাইন θ/2, আর এই বরাবর উপাংশটা হবে ভি কস θ/2। ঠিক আছে? তাহলে এখন তুমি দেখতে পাচ্ছ যে এই যে ব্যাটটা, এই ব্যাটটা ছিল, তার এই বরাবর ফিরে আসার বেগটা হচ্ছে ভি কস θ/2, আর যখন যাচ্ছিল তার এই বরাবর উপাংশটা হচ্ছে ভি কস θ/2। তাহলে এটা সেই আগের অঙ্কটার মতোই, বুঝতে পারছো? তাহলে বলটা আসার সময় ভি কস থিটা লম্ব বরাবর উপাংশ এই দিকে, আর ফিরে যাওয়ার সময় লম্ব বরাবর উপাংশ এই দিকে ভি কস থিটা। তাহলে এখানে বেগের পরিবর্তন কত হচ্ছে? বেগের পরিবর্তন এটা সমান কত? ভি কস থিটা বাই টু মাইনাস অফ মাইনাস ভি কস θ/2। ঠিক আছে? তার মানে কত হবে? টু ভি কস θ/2। যেহেতু বলটার ভর ছিল এম, অতএব ভরবেগের পরিবর্তন কত হবে? এটা সমান হবে টু এম ভি কস θ/2। ঠিক আছে? তাহলে এইটাই হবে কত? বলের ঘাত। তাহলে এইটা সমান বলের ঘাত, কারণ আমরা জানি বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। ঠিক আছে? টু এম ভি কস θ/2, সেই কারণে অপশান সি এরটা হচ্ছে। নেক্সট 71-এর যে অঙ্কটা আছে দেখো, এখানে বলেছে 0.15 কেজি ভর একটি বস্তু এত ত্বরণে চলছে, বস্তুটির উপর এত সেকেন্ড ধরে সমমানের আরেকটি বল ক্রিয়া করলে প্রযুক্ত ঘাত কত হবে? ঠিক আছে? তো একটা বস্তু একটা ত্বরণ নিয়ে চলছে, তাহলে এখান থেকে তুমি বলটা বের করে নিতে পারবে। প্রযুক্ত বল এফ সমান হচ্ছে তোমার এফ সমান হচ্ছে এম বাই এ, এই সরি, এফ সমান এম এ, এম ইন্টু এ। এখানে এম এর ভ্যালু 0.15 ইন্টু এ এর ভ্যালু হচ্ছে 20, মানে তোমার আসবে 3। ঠিক আছে? এটা তোমার আসছে থ্রি থ্রি নিউটন, 3 নিউটন বল। আচ্ছা, বস্তুটির উপর 0.1 সেকেন্ড ধরে সমমানের আরেকটি বল ক্রিয়া করলে প্রযুক্ত ঘাত কত? আচ্ছা, এখানে ঘাত চেয়েছে অথচ কিন্তু নিউটন সেকেন্ড উত্তর আছে, তার মানে বলের ঘাতই হবে। বলের ঘাত যদি হয় তাহলে সেক্ষেত্রে ভরবেগের পরিবর্তনটা বের করতে হবে। ভরবেগের পরিবর্তন, তাহলে 0.1 সেকেন্ড ধরে যদি সমমানের আরেকটি বল ক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে ভরবেগের পরিবর্তনটা কত হবে? ঠিক আছে? একই মানের বল প্রয়োগ করছে, তাহলে কোনো একটা বস্তু, তার উপর একটা বল প্রয়োগ করেছিলে, মানে 3 নিউটন বল প্রয়োগ করেছিলে, তার জন্য সে এখানে এসে ধরে নাও সামথিং ভি বেগটা লাভ করলো। এরপরে তুমি যখন আরো বল প্রয়োগ করবে, সেক্ষেত্রে তার একই পরিমাণ বেগ বৃদ্ধি হবে। তাহলে এখানে ভরবেগ মানে প্রযুক্ত বলের ঘাত এটা সমান কত? ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তনটা কত হচ্ছে না, এম ইন্টু তোমার ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখানে এম হচ্ছে 0.15, আর এখানে ভি মাইনাস ইউ বাই টি মানে যে ত্বরণটা তোমার ছিল সেই ত্বরণ এ। ঠিক আছে?
কারণ এই অংশেও তো সেম ত্বরণ সৃষ্টি হবে, কারণ একই পরিমাণ বল প্রয়োগ করেছো। অর্থাৎ 0.15 ইন্টু ত্বরণের ভ্যালু এখানে যেটা আছে 20। ঠিক আছে, সরি, এখানে তোমার বলের ঘাত চেয়েছে, বলের ঘাত, তাহলে টাইমটা দিয়ে তো ভাগ হবে না, এফ ইন্টু টি হবে, এফ ইন্টু টি, শুধু এখানে এফ ইন্টু টি করে দাও। প্রযুক্ত বলের ঘাত সমান একই মানের বল প্রয়োগ করছে, ওই যে টাইমটা বললো সেই টাইমটা হচ্ছে তোমার 0.1 সেকেন্ড, অর্থাৎ 3 নিউটন বল থেকে প্রয়োগ করা হচ্ছে 0.1 সেকেন্ড থেকে, তাহলে বলের ঘাত সমান 0.3 নিউটন। এটা হবে 0.3 নিউটন, অপশান সি এরটা। ঠিক আছে, তো আজকে তোমাদের এই অঙ্কগুলো যেগুলো করলাম এগুলো পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে পরের অঙ্কগুলো করব। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।